করার পরে তাকে সোপর্দ করে। এরপরে আমরা লক্ষ্য করলাম যে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বা গ্রেপ্তার করার পরে কোনো এক অজানা কারণে তাকে ছেড়ে দিয়েছেন রাতেই। এখন আমাদের প্রশ্ন স্বভাবতই জাগে যে এই মুন্নী শাহাদের হাত তাহলে কি এই সরকারের চাইতেও বড়? তার হাত কি তাহলে দিল্লি পর্যন্ত প্রসারিত? যে কালকে ছাত্র জনতা একটি গোপন বৈঠক থেকে তাকে কিন্তু হাতে নাতে গ্রেপ্তার করেছে। আমরা জানতে চাই এই সাংবাদিক গতকালকে কারওয়ান বাজারে যে গোপন বৈঠকে উপস্থিত হয়েছিলেন, সেই গোপন বৈঠকে আর কোন কোন সাংবাদিক সেখানে যুক্ত ছিলেন, উপস্থিত ছিলেন, এবং সেই বৈঠকে আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে, তাদের এজেন্ডা কি কি ছিল, এবং আমরা সেই এজেন্ডাগুলো জানতে চাই। কারা কারা উপস্থিত ছিল সেই বৈঠকে আমরা তাদের নাম জানতে চাই। এরপরে ছাত্র জনতা যখন তাদেরকে গ্রেপ্তার করলো বা আটক করার পরে তারা কিন্তু কেউ আইন হাতে তুলে নেয় নাই। তারা কিন্তু কেউ তার উপরে ন্যূনতম কোনো ধরনের বেআইনি কাজ করে নাই। তারা আইন মেনে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দিয়েছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, জনগণ আইনের হাতে তুলে দেওয়ার পরে আমরা অবাক হয়ে লক্ষ্য দেখলাম যে তাকে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। বিডিআর যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে এটি কিন্তু জনমনে আজকে একটি বড় প্রশ্ন। এরকম একটি গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করে কেন তাকে রাতেই ছেড়ে দেওয়া হলো? আমরা যতটুকু জেনেছি, তাকে ছেড়ে দেওয়ার জন্য এই সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা নাকি ফোন করেছিলেন পুলিশকে। কে সেই প্রভাবশালী উপদেষ্টা? আমরা তার নাম জানতে চাই। আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য পেয়েছি, রাতেই একজন প্রভাবশালী উপদেষ্টা পুলিশকে ফোন করেছেন তাকে যাতে ছেড়ে দেওয়া হয়। তার সেই ফোন পাওয়ার পরেই এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে মুন্নী শাহর হাত তাহলে কি দিল্লি পর্যন্ত প্রসারিত? তারা কিন্তু এর আগে বলেছে একাধিকবার যে আমাদের হাত শুধু বাংলাদেশের ঢাকা নয়, আমাদের হাত গতকালকে ছেড়ে দেওয়ার মাধ্যমে। বিগত হাসিনার আমলে যে সকল সাংবাদিকতার বাইরে গিয়ে হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করেছে, বিশেষ করে মুন্নী সাহা, শ্যামল দত্ত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা পারভিন, এরকম আরো অন্তত কয়েকশো নাম আপনারা পাবেন, যারা হাসিনার আমলে সাংবাদিকতা করার থেকে হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করেছে, যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য হেন কোনো জঘন্য কাজ নেই যা তারা করেন নাই। এই সকল অপসাংবাদিকতায় লিপ্ত যারা ছিলেন, তাদের বিচার না করে তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, আসলে আমাদের প্রশ্ন জাগে এই সরকারের ভিতরে তাদের দোসর অবশ্যই রয়েছে, যারা তাদের প্রতি দরদ, প্রেম, ভালোবাসা দেখাচ্ছে, আর এই দরদের কারণেই তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাদের প্রতি উদারতা দেখাচ্ছে। আমরা তো ভাই এই কারণে শহীদ হই নাই, জীবন দেই নাই, রক্ত দেই নাই। এই বাংলাদেশ শহীদ তিতুমীরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, সেই আবু সাঈদের বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের বাংলাদেশ। 2000 মানুষ, ছাত্র জনতা জীবন দিলেন। আর এই বিপ্লবকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ওই সময় আপনারা সবাই দেখেছেন, আমরা যখন রাজপথে গুলি খাচ্ছি, রাজপথে জীবন দিচ্ছি, লড়াই করছি, ঠিক এরকম সময়ে এই তথাকথিত সাংবাদিক নামের কলঙ্ক, এই শ্যামল দত্ত, ফরিদা পারভিন, মুন্নী সাহার নেতৃত্বে প্রায় একদল সাংবাদিক গণভবনে গিয়ে হাসিনার দরবারে হাজিরা দিয়েছিলেন। সেই ছবি মিডিয়াতে এখনো আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। তারা সেদিন হাসিনার দরবারে হাজিরা দিয়ে বলেছিলেন, আম্মাজান, আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে চাই। আপনারা সবাই দেখেন নাই সেই ছবি? সেই গণভবনের সামনে দেখেন নাই ছবিটা? গণভবনে দাঁড়িয়ে ছবিও তুলেছে, ফটো সেশন করেছে, যে তারা
হাসিনার পক্ষে, অথচ বাংলাদেশে খুনি হাসিনার দোসরদের গুলিতে একের পর এক ছাত্ররা মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, রাজপথ রক্তাক্ত। এরকম একটা সময়ে এই তথাকথিত মুন্নি সাহারা, ফরিদা পারভিনরা, শ্যামল দত্তরা হাজিরা দিয়েছে। আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে তিনি সেই কারওয়ান বাজারে একটি গোপন বৈঠকে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন। জনগণ বুঝতে পেরে তাকে সেই গোপন বৈঠক থেকে আটক করেছে, হাতে নাতে ধরেছে। তারা আইন তুলে নেয় নাই হাতে। তারা কি করলো? পুলিশ ডেকে পুলিশের হাতে সসম্মানে আইন মেনে পুলিশের হাতে সোপর্দ করলেন। আর পুলিশ তাকে গ্রেপ্তার না দেখিয়ে, যদিও ওই সময় মিডিয়াতে আমরা দেখলাম মুন্নি সাহা গ্রেপ্তার, রাত 3টার দিকে হঠাৎ করে দেখতে পাচ্ছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় কি এমন নাটকীয় ঘটনা ঘটলো এটি আমরা জানতে চাই। কোন উপদেষ্টা, কোন সেই প্রভাবশালী উপদেষ্টা ফোন করলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, তার নামটাও পুলিশকে জানাতে হবে, একবারেই পরিষ্কার। আরেকটি ঘটনা আজকে আপনারা ইতিমধ্যেই জানেন, 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা, এই মামলার আজকে চূড়ান্ত রায় আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে তারা দিয়েছে, এবং এই মামলায় যতজন অভিযুক্ত ছিলেন, আসামি ছিলেন, তাদের প্রত্যেককে খালাস দেওয়া হয়েছে। আমরা এর আগেও বলেছিলাম এই মামলা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক ত্রুটি আছে, কিন্তু হাসিনার আমলে তার ক্যাঙ্গারু কোর্ট এই মামলাকে এক পেশে রায় দেওয়ার জন্য অনেক কায়দা কানুন তাদের দলীয় লোকজনকে দিয়ে তারা এই কাজটি করেছে। আপনারা জেনে থাকবেন, আওয়ামী লীগ 2004 সালের সেই 21শে আগস্টের যে সমাবেশ, এই সমাবেশ প্রথমে তারা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন মুক্তাঙ্গনে, অর্থাৎ গুলিস্তানে যে মুক্তাঙ্গন রয়েছে এই মুক্তাঙ্গনে। পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা সহ অনুমতি দিয়েছিলেন মুক্তাঙ্গনে সমাবেশ করার জন্য, কিন্তু হঠাৎ করে কয়েক ঘন্টা আগে তারা সিদ্ধান্ত পাল্টিয়ে মুক্তাঙ্গন থেকে তাদের সেই সমাবেশ তারা কোথায় নিয়ে গেলেন? তাদের দলীয় কার্যালয়, অর্থাৎ আপনার বঙ্গবন্ধু এভিনিউতে। সেখানেই মূল রহস্যটি লুকায়িত, যে আপনাদেরকে সরকার সর্বাত্মক সহযোগিতা করার জন্য সহযোগিতা করবে বলে অনুমতিও দিলেন, আপনারা অনুমতি পাওয়ার পরেও কেন মুক্তাঙ্গনের সেই মাঠে সমাবেশটি না করে আপনারা সেই রাজপথে নিয়ে গেলেন? কেন আপনারা বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে গেলেন? তার মানে আপনারা নিজেরাই চেয়েছিলেন এরকম একটা অঘটন ঘটুক। তার মানে এখানেই তো সন্দেহের মানে মূল রহস্যটি, যে আপনারা নিজেরাই এই ঘটনাটি ঘটিয়েছেন কিনা, এটা তো পরিষ্কার। আজকে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত যে এই ঘটনা আপনারা পরিকল্পিতভাবে নিজেরাই ঘটিয়েছেন জনগণের সিম্প্যাথি নেওয়ার জন্য। তা না হলে তো এরকম ঘটনা ঘটার কথা না। তো এই জায়গা থেকে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সবগুলো আসামিকে তারা মুক্তি দিয়েছে এবং এই মামলাটি এখন আপনার ক্লোজ করেছে। তো এই জায়গায় আমরা আসলে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, যে হাসিনার আমলে কিভাবে তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার ব্যবস্থা তিনি ধ্বংস করেছেন এবং আদালতকে ব্যবহার করে তিনি তার মতো মানে তার যেটা চাই, মন চাই, সেভাবে তিনি রায় দিয়েছেন। সেগুলো কিন্তু অসংখ্যবার হয়েছে, অসংখ্যবার। অনেক বিচারকরা পর্যন্ত বলেছে যে হাসিনা গণভবন থেকে রায় লিখে দিতেন, সেই ফাইল আসতো আর বিচারকরা সর্বোচ্চ আদালতের এজলাসে বসে সেই গণভবনের পাঠানো রায় তারা খালি পড়ে শোনাতেন একাধিকবার। এটা তো তার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি এস.কে. সিনহা সে নিজেও বলেছে। এস.কে. সিনহা কার লোক? আমাদের না, বাংলাদেশের জনগণের না, হাসিনার লোক। হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন। তো এরকম একটা লোক, সে যখন হাসিনার সাথে বনিবনা হয় নাই, তাকে ঘাট ধাক্কা দিয়ে দেশ ছাড়া করলেন। এরপরে সে সত্য কথা বলা শুরু করছে যে আমার কাছে গণভবন থেকে রায় আসতো, আমি সেই রায় পড়ে শোনাতাম মাত্র, কিচ্ছু করার ছিল না। এভাবেই হাসিনা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি। তাই আমরা বলতে চাই, আজকে বাংলাদেশ ছাত্র জনতার যে বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, এই বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের মাধ্যমে আমরা ন্যায় বিচারের দৃষ্টান্তগুলো ইতিমধ্যে দেখা শুরু করেছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই সর্বোচ্চ আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাবো। আমরা তো এটাই বলেছি যে হাসিনা
এই আইন আদালতকে তার ইচ্ছামতো ব্যবহার করেছে এবং গণভবন থেকে রায় লিখে দিত। সুতরাং কোন মামলা কিভাবে চলবে, কোন মামলার কে আসামি হবে, এটা তো গণভবনেই ফয়সালা হতো, গণভবনেই তিনি ওই চার্জশিট লিখতেন। তো সুতরাং এটা তো একদম পরিষ্কার, তারেক রহমানকে সে তার ব্যক্তিগত প্রতিহিংসা প্রয়াণ হয়ে প্রতিহিংসার জায়গা থেকে এই 21শে আগস্ট গ্রেনেড হামলার যে মামলা, এই মামলায় যুক্ত করেছেন। প্রথমে ছিলই না তার নাম, সুতরাং একবারেই পরিষ্কার। জি ধন্যবাদ।